সিরিয়া থেকে আসাদকে উৎখাত করা বিদ্রোহী গোষ্ঠীর সাথে আলাদা করে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র, অথচ তারা ছিল যুক্তরাষ্ট্রের কালো তালিকায়। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘন্টায় মারা গেছে আরও ৫৫ জন ফিলিস্তিনি। অন্যদিকে অবশেষে আনুষ্ঠানিকভাবে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েল। অন্যদিকে আবার ট্রাম্পের মানহানির মামলার মীমাংসায় $১.৫ কোটি দিতে রাজি হয়েছে বিসি নিউজ। জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বজগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা হায়াত তাহরির আল শাম এইচটিএস এর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই তথ্য জানিয়েছেন। এদিকে এইচটিএস এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, তেল আবিবের সাথে নতুন সংঘর্ষে জড়ানোর কোনো ইচ্ছে তাদের নেই। যখন এই অবস্থা, তখন দেশটিতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়ে একমত হয়েছে ৮টি আরব দেশ। আরও জানাচ্ছেন শারমিন শ্রাবণী। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়া জুড়ে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। দেশটির পুনর্গঠন ও ভবিষ্যৎ নিয়ে চলছে এখন নানামুখী আলোচনা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরীয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচটিএস এর সঙ্গে যোগাযোগ হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জর্ডানে সিরিয়া নিয়ে মধ্যপ্রাচ্য, তুরস্ক ও পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে সংলাপে যোগ দেওয়ার পর সাংবাদিকদের কথা বলেন অ্যান্টনি ব্লিংকেন। যদিও গোষ্ঠীটিকে একসময় আল কায়দার সঙ্গে যুক্ত থাকায় সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। আমরা এইচটিএস এবং অন্যান্য পক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা আমাদের নীতিগুলো জানিয়েছি, যা চলমান সহায়তার জন্য প্রযোজ্য। এতে উপস্থিত আরব পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি এবং নতুন প্রশাসনের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেন। বৈঠকে সিরিয়ার শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়ে একমত হয়েছে ৮ আরব দেশ: সৌদি আরব, জর্ডান, ইরাক, লেবানন, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কাতার। এদিকে নানামুখী আলোচনার মধ্যেও সিরিয়ার বিভিন্ন জায়গা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ হামলা নিয়ে ক্ষোভ জানিয়েছেন তাহরির আল শাম এইচটিএস এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। তিনি জানান, যুদ্ধ করতে করতে তারা ক্লান্ত, তাই তেল আবিবের সাথে নতুন সংঘর্ষে জড়ানোর কোনো ইচ্ছে তাদের নেই। অন্যদিকে আসাদ সরকারের পতনের পর বিভিন্ন রুট বন্ধ হয়ে যাওয়ায় সিরিয়ার মধ্য দিয়ে হিজবুল্লাহর সামরিক সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। তবে সংগঠনটি নতুন পথ খোঁজার পরিকল্পনা করছে। বর্তমান পরিস্থিতিতে সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক পুনর্গঠনের বিষয়েও প্রত্যাশা করছে হিজবুল্লাহ। শারমিন শ্রাবণী, ৭১। গাজায় ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে আরও ৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৪,৯৩০-এ পৌঁছেছে। শনিবার দিনভর চালানো ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ১৭০ জন। এদিন গাজা সিটি লক্ষ্য করে অবিরাম হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এসব হামলায় বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়া বহু ফিলিস্তিনি হতাহত হন। বিশেষ করে একটি স্কুল কম্পাউন্ড লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও অভিযান চালিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এ সময় জেনিনে অভিযান চালানোর সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সাথে স্থানীয় ফিলিস্তিনি বাসিন্দাদের সংঘর্ষ হয়। এ সময় একজন নিহত হন। এদিকে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে শনিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে আলোচনা করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। শনিবার তেল আবিবের বিক্ষোভে জিম্মিদের স্বজনদের পাশাপাশি যোগ দেন হাজারো মানুষ। এদিন হামাসের হাতে জিম্মি আটকের ৪৩৫ দিন উপলক্ষে বিক্ষোভের আয়োজন করা হয়। প্রতিবাদকারীদের অভিযোগ, নেতানিয়াহু এবং তার প্রশাসন জিম্মিদের নিরাপদভাবে ফিরিয়ে আনার প্রচেষ্টায় যথেষ্ট কাজ করছেন না। এ সময় বিক্ষোভকারীরা নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে স্লোগান দিতে থাকেন। গত বছরের ৭ই অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা করে হামাস। একই সাথে ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায়। এদের মধ্যে অনেকেই মুক্তি পেয়েছেন এবং যুদ্ধে নিহত হয়েছেন।
আনুষ্ঠানিকভাবে অভিশংসনের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের ভাগ্য এখন নির্ভর করছে আদালতের উপর। সোমবার এ বিষয়ে আলোচনায় বসবে আদালত। এদিকে ইয়োলের অভিশংসনকে দক্ষিণ কোরিয়ার বাসিন্দাদের অনেকেই ইতিবাচক হিসেবে দেখলেও অনেকেই আবার এর বিপক্ষে মত দিয়েছেন। সৃষ্টি ঘটকের আরেকটি প্রতিবেদন। দক্ষিণ কোরিয়ার সংসদে অভিশংসনের পক্ষে সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতা সমর্থন জানানোয় এখন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের ভাগ্য নির্ধারণ হবে দক্ষিণের সাংবিধানিক আদালতে। সোমবার বসবে এই আদালত। আগামী 6 মাসের মধ্যে ইউনকে অপসারণের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচারকরা। আদালতের 9 সদস্য বিশিষ্ট কাউন্সিলের অন্তত 6 জন যদি ইউনের অভিশংসনের পক্ষে রায় দেন, তাহলে স্থায়ীভাবে প্রেসিডেন্ট পদ হারাবেন তিনি। সেক্ষেত্রে পরবর্তী 60 দিনের মধ্যে আগাম নির্বাচন দিয়ে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে দক্ষিণ কোরিয়াকে। আর সাংবিধানিক আদালত যদি তার অভিশংসনের বিপক্ষে রায় দেয়, সেক্ষেত্রে প্রেসিডেন্ট হিসেবে পুরো ক্ষমতা ফিরে পাবেন ইউন। যদিও শনিবার আদালতের এই কাউন্সিলের ইউনের রাজনৈতিক দল পিপল পাওয়ার পার্টির সমর্থক 5 বিচারক পদত্যাগ করেছেন। এর আগে শনিবার সংসদে আইন প্রণেতাদের ভোটাভুটিতে অভিশংসিত হওয়া ইউন সুক ইয়োলের দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদের দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয়েছে। সাংবিধানিক আদালত তার ভাগ্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে থাকবেন তিনি, কিন্তু প্রেসিডেন্ট হিসেবে কোনো নির্বাহী ক্ষমতা থাকবে না তার। ইয়োলের অভিশংসনে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির বাসিন্দারা। অনেক স্বস্তি বোধ হচ্ছে এই অভিশংসনের অধ্যায় শেষ হয়। আমার তো চিন্তায় ঘুমই হচ্ছিল না। একজন নাগরিক হিসেবে প্রেসিডেন্টের অভিশংসনে আমি ব্যথিত। এখন জালিয়াতি করে ক্ষমতায় আসা অবৈধ আইন প্রণেতারা ইচ্ছে মতো নিজেদের সুবিধা বুঝে আইন বানাবে এবং বিরোধী দলও সহিংস হয়ে উঠবে। এদিকে ইউন সুক ইয়োল বরখাস্ত হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী হান ডক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। সৃষ্টি ঘটক, 71। ভারতকে অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই। এই তালিকায় থাকা দেশগুলো প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ। এই তালিকায় ভারত ছাড়াও রয়েছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া এবং ভেনেজুয়েলা। আইসিই জানিয়েছে এই দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছে। নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মানহানির মামলার মীমাংসা করতে $1.5 কোটি পরিশোধ করতে রাজি হয়েছে দেশটির সংবাদ মাধ্যম এবিসি নিউজ। প্রতিষ্ঠানটির নামকরা উপস্থাপক জর্জ স্টেফানোপোলাস প্রমাণ ছাড়া ট্রাম্পের ধর্ষণের জন্য অভিযুক্ত বলে মন্তব্য করার খেসারত দিতে হলো তাদের মীমাংসার শর্ত হিসেবে। স্টেফানোপোলাসের বক্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে বিবৃতি দেবে প্রতিষ্ঠানটি। এবিসি নিউজ ট্রাম্পের পক্ষে একটি প্রেসিডেন্ট ফাউন্ডেশন অ্যান্ড মিউজিয়াম স্থাপনের জন্য $1.5 কোটি প্রদান করবে। এছাড়াও ট্রাম্পের আইনি খরচের জন্য $10 লাখ দেবে তারা। চলতি বছর 10 মার্চ সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকান কংগ্রেসপারসন ন্যান্সি ম্যাসের সাক্ষাৎকার নিয়েছিলেন স্টেফানোপোলাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দীর্ঘ সময়ের পররাষ্ট্রনীতি উপদেষ্টা রিচার্ড গ্রেনেলকে বিশেষ মিশনের দূত হিসেবে কাজ করার জন্য বাছাই করেছেন। শনিবার ট্রাম্প জানিয়েছেন নতুন প্রশাসনকে কিছু কঠিন বৈদেশিক নীতির চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করার দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা সহ যুক্তরাষ্ট্রের সঙ্গে শীতল সম্পর্ক থাকা কয়েকটি দেশের সঙ্গে তিনি কাজ করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের প্রথম মেয়াদে রিচার্ড গ্রেনেল জার্মানিতে মার্কিন রাষ্ট্রদূত, ন্যাশনাল ইন্টেলিজেন্সের ভারপ্রাপ্ত পরিচালক এবং কোসোভো সার্বিয়া সমঝোতায় প্রেসিডেন্টের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 5 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি ট্রাম্পের প্রচার শিবিরে বড় অবদান রাখায় ধারণা করা হচ্ছিল ট্রাম্প তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন, কিন্তু সেই দায়িত্ব পেয়েছেন মার্কো রুবিও। রাশিয়ার কুর্স্ক অঞ্চল থেকে ইউক্রেনের সেনাদের সরিয়ে দেওয়ার জন্য উত্তর কোরিয়ার সেনার সংখ্যা বাড়িয়েছে রাশিয়া, এমন তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, কুর্স্ক সীমান্তে ইউক্রেন সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার করছে রাশিয়া, আর সম্প্রতি এই সেনাদের সংখ্যা বাড়িয়েছে তারা। তবে ইউক্রেন তার লড়াই চালিয়ে যাবে বলেও জানান তিনি। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেলকে নাগরিকত্ব দিয়েছে ইতালি সরকার। তার পূর্বপুরুষ ইতালির নাগরিক ছিলেন, সেই সূত্রে তাকে এই নাগরিকত্ব দেয়া হয়। এদিকে হাভিয়ার মিলের নাগরিকত্ব পাওয়ার খবরটি ইতালির গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর কিছু রাজনীতিবিদের মধ্যে
ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও লোকজন মেলেইকে নাগরিকত্ব দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন। ইতালিতে নাগরিকত্ব আইন রক্তের সম্পর্কের ভিত্তিতে তৈরি, তার মানে একজন ইতালীয় নাগরিকের রক্তের সম্পর্কের দূরের কোনো ব্যক্তিও দেশটির পাসপোর্ট পেতে পারেন। ব্রাজিলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল ওয়াল্টার বার্গা নেত্তোকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। 2022 সালের অভ্যুত্থান চেষ্টার তদন্তের অংশ হিসেবে জেনারেল ওয়াল্টারকে গ্রেপ্তার করা হয়েছে। অভ্যুত্থান চেষ্টার ওই ঘটনায় গত মাসে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হন ওয়াল্টার। এতে বলসোনারো সহ আরও 50 জনের নাম রয়েছে। অভিযোগে বলা হয়েছে, নির্বাচনে হেরে যাওয়ার পরও অভিযুক্ত ব্যক্তিরা বলসোনারোকে প্রেসিডেন্ট হিসেবে বহাল রাখতে অভ্যুত্থানের নীল নকশা করেছিলেন। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।